অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরো ৫ জন উপদেষ্টা। আগামীকাল বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ। শেখ হাসিনার বিরুদ্ধে আরো ২ হত্যা মামলা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু। টুকু, পলক ও সৈকত রিকশা চালক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে, কড়া নিরাপত্তা আদালতে। এসারম পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, তথ্য চেয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সংবাদ সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের শপথ নেবেন আরও ৫ উপদেষ্টা। তবে উপদেষ্টা হিসাবে কারা শপথ নেবেন তা জানা যায়নি। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন ২২ জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুকী আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রবিবার শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত ৮ আগস্ট রাতে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা শপথ নেন। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে শিশু জোবায়েদ নিহতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা নিতে আদেশ দিয়েছে আদালত। নিহত শিশুর মামা আবদুল্লাহ আবু সাইদ ভূঁইয়া এই মামলা আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক সহ সাবেক ৫ মন্ত্রী এবং পুলিশ র্যাবের সাবেক ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। এদিকে ছাত্র আন্দোলনের সময় অটোরিকশা চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা নিতে আদেশ দিয়েছে আদালত। শেরেবাংলা থানাকে মামলাটি নেয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা। এর আগে সকালে মামলাটির আবেদন করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। সিএর মামলা ফাইলের পরে শুনানির অন্তে আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিচালক আতাউর রহমানকে। আইনজীবীরা বলছেন, ট্রাইব্যুনালে বিচার হলে আলাদা করে আর কোনো হত্যা মামলার দরকার হবে না। ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর অভিযোগ গঠনের জন্য তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তা। ৩-এর ১ ধারায় পরিষ্কার করে বলা আছে যে ১৯৭৩ সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনা হওয়ায় তদন্তে জটিলতা কম হবে। তবে ন্যায় বিচারের স্বার্থে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার যথাযথ তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭৫ সালের ঘটনা না, যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারিলি আপনার ট্রায়াল হতে পারে, অল্প সময়ের মধ্যে ১-১.৫ মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দিবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলাও আছে সাক্ষী প্রতিদিন
মানে কন্টিনিউ হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করে তাহলে প্রসিকিউশনের যত ভূমিকাই থাকুক সেটি খুব এফেক্ট করবে না। আর যদি বিচার বিভাগের অবস্থানটা দুর্বল থাকে, আগের মতো থাকে, তাহলে প্রসিকিউশনের যা চাইবে সেইটির একটা প্রভাব পড়বে। এটা খুব বাস্তবতা। অভিযোগপত্রে বলা হয় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে 20 দিনে 439 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যাসহ সহিংসতার স্বাধীন তদন্ত করবে তারা, আর এ কাজে সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাৎ শেষে এসব কথা জানান তারা। কোটা সংস্কার ও পরে সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই ছাত্র বিপ্লবে সংঘাত ও সহিংসতার তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে সংস্থাটি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জানান, এ তদন্তে সব খরচ বহন করবে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে জাতিসংঘের অন্তর্ভুক্তি চেয়েছিলেন, তবে এতে আমরা রাজি হইনি। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব পেয়েছি। জেনেভা থেকে জাতিসংঘের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রাথমিক অনুসন্ধান করবে, পরে তদন্তে যোগ দেবে আরেকটি দল। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। একটি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করাই নতুন সরকারের চাওয়া। অর্থায়নই সবকিছু না, এখন তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজ। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান তারা। বাংলাদেশ ও রাশিয়া নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আমি সেই বার্তাই উপদেষ্টাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি রাষ্ট্রদূতকে বলেছি যে আমরা যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে টোকিওকে আরও ভূমিকা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্টনে রিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুর 3:50 দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের 10 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিউ মার্কেট এলাকায় রিকশা চালক কামাল মিয়াকে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে এস আলমের স্ত্রী, ভাই সহ পরিবারের সব সদস্যের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এনবিআর এর কর অঞ্চল 15 ব্যাংক সহ 91টি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। গত 14 আগস্ট এই চিঠি পাঠানো হয়। নিজ নামে পরিচালিত অ্যাকাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে এনবিআর। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন
মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। গত ১৬ বছরে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের পাশে ছাত্র জনতা নেই, তাই তারা মোদির দ্বারস্থ হয়েছে। মোদিকে দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলছে। ১৫ আগস্ট নিয়ে প্রতিবিপ্লবের চেষ্টা করলে ছাত্র জনতা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। সজীব আজাদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। চিন্তা করেন মানুষ থেকে কোনারা কতটা বিচ্ছিন্ন। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে। তারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অপকর্ম করছে, বিভিন্ন জনের সাথে তাদের যে বিভিন্ন অপচেষ্টা করে ফায়দা লুটার চেষ্টাটি করছে, সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। গুম, খুন এবং আন্দোলনে গণহত্যার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণহত্যায় জড়িতরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলেও দাবি তাদের। বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের চাওয়া গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ ভোটে ক্ষমতার পালাবদল, আর সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি। পরে গুম ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মিছিল বের করে দলটি। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় গণহত্যা, সন্ত্রাসের জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবিও জানান নূর। অবস্থান কর্মসূচিতে দলের নেতারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানা হত্যাকাণ্ড, সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগামীর বাংলাদেশ হবে গণমানুষের। অবশেষে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়লেন তাকসিম এ খান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার স্থানীয় সরকার বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আর এ তথ্য নিশ্চিত করেছে ওয়াসার জনসংযোগ বিভাগ। এর আগে সরকারের পদত্যাগের পর তাকসিমের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। ২০০৯ সালে ওয়াসার এমডি হিসাবে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর কয়েক দফায় বাড়ে তার দায়িত্বের মেয়াদ। গত ১৫ বছরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগের পরও তাকে এই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। তাকসিমের বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান ও মামলার সুপারিশ রয়েছে। রবিবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। এছাড়া স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সহিংসতার জেরে গত ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে শ্রেণী কার্যক্রম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয় বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেটাস্কি। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পটিতে VVER প্রযুক্তির তৃতীয় প্রজন্মের পরমাণু চুল্লি ব্যবহৃত হচ্ছে, যার প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট করে।
চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলেন, কে ক্ষমতায় থাকলেন বা তা বড় বিষয় নয়, জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবেই কাজ করবে। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।